উল্লাস কেমন ভাবে মানুষের ভেতর সঞ্চারিত হয়েছে দেখেন। এটাকে ভিডিও করে আনন্দ বা অশ্লীল ভাবে এটা প্রকাশ করা হচ্ছে যেন অন্য মানুষ এটা দেখতে পায়। এখন আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। আচ্ছা, আমি আইনের একটু বলি, প্রতি আমি আপনি একটু থামাচ্ছি, আমি এক সেকেন্ডের জন্য। জি কিন্তু আমি তো এটা আরেকটা জিনিস বলি, ঘটনা ঘটেছিল বুধবারে, ভিডিওটা জি আমরা পেয়েছি শুক্রবারে। যদি শুক্রবার ভিডিও না পেতাম, ভিডিও যদি না বেরোতো সোশ্যাল মিডিয়ায়, তাহলে কি এটা নিয়ে যতটা আলোচনা এখন হচ্ছে, যেভাবে বিচারের দিকটা অগ্রসর হচ্ছে সবাই, সেটাও কি হতো? হতো না। সরি আপনাকে কারণ আপনার থামানোর জন্য। হ্যাঁ, এই ধরনের অনেক ঘটনা যে ঘটছে না তার কি কোনো নিশ্চয়তা আছে? বহু ঘটনা ঘটছে যা হয়তো আমরা দেখতে পাচ্ছি না বা জানতে পাচ্ছি না। সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এটা বাইরে চলে আসায় আমরা এটা জানতে পেরেছি এবং জনমত গড়ে উঠেছে। কিন্তু তাহলে তো আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে কোনোটার কি আসলে কোনো বিচার হয়েছে? এই কথা বলতে বলতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি। এবং আপনি খেয়াল করেন হিংসা বা প্রতিশোধ বা আক্রমণ কোন পর্যায়ে এসেছে। পাথর মেরে এটা তো নেওয়া যায় না ভাই, এটা তো নেয়াই ভয়ঙ্কর। যায় না। এটা আমি আমি দেখতেই পারিনি এটা যে। এবং আপনাকে আমি আমিও যে দেখতে কথাটা পাইনি। বলতে, জি আপনি আমাকে যেখানে থামিয়েছিলেন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আপনি আমাদের পাশে আমাদের দেশের পাশে যে বাংলাটা আছে ওরাও তো বাঙালি। জি। আপনি ওখানে গেলে দেখবেন পুলিশের লাঠির ভয়ে ওরা খারাপ কাজ করে না। বলে কি ওদের ওই পশ্চিমবঙ্গে ভাষায় বলে বলে লাঠি দিয়ে পেঁদাবে, লাঠি দিয়ে দুইটা বাড়ি দিবে। এই ভয়ে সে সে আইন শৃঙ্খলা মানে নিয়ম মানে। আসলে এটা হচ্ছে নিয়ম মানা এবং সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখার একটা প্রমাণ। আপনি, আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, আমরা যে এই দেশে আপনার ধরেন এক রাতে আমি গাড়ি চালিয়ে আসছিলাম একটা নেমন্তন্ন বাড়ি থেকে, অসম্ভব কুয়াশা, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না এবং বোঝেন শুধু গাছ আর গাছ, কিচ্ছু নাই চারপাশে, ঘন অন্ধকার, রাত একটা। ওইখানে আমি গাড়ি থামিয়ে ফগ লাইট দিয়ে প্রায় 15 মিনিট অপেক্ষা করেছি। আমার অনেক দূরে আরেকটা গাড়ি, ও যদি বেরিয়ে এসে আমাকে আক্রমণ করতো কেউ ঠেকাতে পারতো না, কিংবা অন্য কেউ এসে যদি আমাদের দুজনকে আক্রমণ করতো আসলে কিছুই হতো না। কিন্তু এটা হয় না কেন জানেন? এটা এই যে নিয়মের মধ্যে মানুষের বিশ্বাস। কেন দূরে যাচ্ছি কেন, ধরেন 6 মাস আগেও তো বাংলাদেশে এরকম ঘটে নাই। আমি জানি কমেন্টসে অনেকে বাজে কথা বলবে, না ঘটেছে আপনি দেখেন নাই। হ্যাঁ ঘটেছে, কিন্তু এইভাবে তো ঘটেনি, তাই না? আমরা যে কথাটা বারবার বলতে চাচ্ছি, একটা মুশকিল হয় কি জানেন, আমাদের দেশের মানুষেরা আমরা নিজেরাও অন্ধ হয়ে গেছি আসলে। আমরা শুধুমাত্র যে কোনো পার্সপেক্টিভে যে কোনো বিষয়কে নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে অভ্যস্ত। এবং দেখেন আওয়ামী লীগেরা সবসময় একটা কথা বলে যে বিএনপি আমলে তো এরকম হয়েছিল। বাইরে বিএনপি আমলে এরকম হয়েছিল মানে কি তোমার আমলে এরকম হবে? এবং দেখেন সুখনিদ্রা কিন্তু স্থায়ী হয় না। যে কথাটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আজকে বিএনপি সবচেয়ে বেশি বিপদে পড়েছে, তাই না? এবং দেখেন প্রকাশ্যে যে জিনিসগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে একটা একটা করে বিএনপির বিরুদ্ধে ফিরে আসছে। এখন যদি আমরা সত্যভাষী হই তাহলে আমরা কি দেখব? আপনার আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তার প্রতি শ্রদ্ধা রাখতেই হবে, রেখেই বলছি। তিনি কি বলতেন যে আমার উপর এক মহারানী বা দেবীর অভিশাপ আছে, এই জন্য আমার জীবনে এগুলি ঘটছে। তো এখন যদি সমস্ত মানুষেরা বলে যে আমাদের উপর একজন ব্যর্থ রাজার অভিশাপ আছে, কিংবা একজন ব্যর্থ উপদেষ্টার অভিশাপ আছে, হিংসুক প্রতিশোধ পরায়ণ একজন মানুষের অভিশাপ আছে, তাহলে কি সেটা খুব অন্যায় বলা হবে? কারণ আমি কেন বলছি এই কথাটা, একটা বিষয়েরও তো প্রতিকার হচ্ছে না। আপনি জানেন বোধহয় গত 2-1 দিন আগে এরশাদের মৃত্যুবার্ষিকী ছিল, পরশু মনে হয়। তো আমি আমার ফেসবুকে লিখেছি যে শিশু স্বৈরাচার। কারণ এখন যে স্বৈরাচার গুলি সে তুলনায় এরশাদ আসলে একজন শিশু ছিল। এখন প্রশ্ন হচ্ছে ওখানেও দেখবেন মানুষ হয়তো ডিফার করবে, মতভেদ হবে, ঠিক আছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, এরশাদ জ্ঞানত বা অজ্ঞানত প্রত্যেকটা কাজে সে বেরিয়ে আসতো। উনি বেরিয়ে এসে হাটে মাঠে ঘাটে ঘুরতো, যেটা জিয়া রহমানও করতো। আর বঙ্গবন্ধু তো করতেনই ধরেন, হ্যাঁ। কিন্তু আমাদের আগের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টরা এগুলো করতেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি যমুনায় লুকিয়ে থাকবেন কিংবা আড়ালে থাকবেন, কোনো সময় কোনো কথাই বলবেন না, তাহলে কি করে হবে? ধরেন আপনার তো একটা স্টেটমেন্ট লাগবে না? এইরকম যে সামাজিক নৈরাজ্য, এইরকম যে জাতীয় রাজনৈতিক দলগুলোর উপর অনাচার, আক্রমণ। এবং একটা কথা তো খুব সহজভাবে বলছে, আপনি কিছুদিন আগে গিয়ে তারেক জিয়ার সাথে লন্ডনে দেখা করলেন এবং পরশুদিন নিউজে দেখলাম তারেক জিয়া এবং জোবাইদার বিচার নাকি সঠিক প্রক্রিয়ায় হয়নি। তার মানেটা কি? আচ্ছা, তার আপনি মানেটা যে কি? আপনি আপনি যে ওনাকে বাইরে আসতে বলছেন, স্টেটমেন্ট দিতে বলছেন, ওনার প্রেস উইং তো দেখলাম মাঝখানে গত কয়েকদিনে, দুদিন আগে নানা রকম পরিসংখ্যান দিয়ে জানালেন যে অপরাধ নাকি তেমন একটা বাড়েনি। জি, তো এটা 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 তো তো এটা তো সত্যি বলেছেন না। পাথর দিয়ে মারা তো ধরেন বহু জায়েজ, কাজে ওটা তো অপরাধ না। অপরাধ হচ্ছে আপনি যদি কাউকে গুলি করে দেন। গুলি তো করে নাই না, পাথর দিয়ে মেরেছে। আপনার একটা গল্প জানা আছে না, এক লোককে সাপে কামড়েছিল, তো এসে বলছে তার ছোট ভাই, বলছে আমার ভাইটা মারা গেছে। বলছে তাই নাকি, কিভাবে মারা গেছে? বলছে সাপে কামড়েছিল। বলছে কোথায়? বলে চোখের নিচে। ভাগ্য ভালো যে চোখে কামড়ায় নাই।
তো ওরা তো চোখটা মরে বুঝে গেছে, গেছে। তাই না? সে তো মারাই গেছে। কিন্তু এইরকম আর কি, আমাদের শফিক সাহেবের কথাগুলো কিন্তু এইরকম। এবং আমি আপনাকে গতবারও বলেছিলাম যে ইয়েস, প্রেস সেক্রেটারি কেন কথা বলবে না, নিশ্চয়ই কথা বলবে, কিন্তু কোন কোন জায়গায় ধরেন শুধু বড় ভাই বা ছোট ভাই কথা বললে হবে না, পিতাকেও তো আসতে হবে। রাইট, সংসারের যিনি রাইট। কর্তা, সমাজের যিনি কর্তা, তিনি যদি গিয়ে এসে কথা না বলেন, তাহলে মানুষ ভরসাটা পাবে কোথায়? আমার তো মনে হয় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যেটা সংকট এবং যেটা মানুষ খুঁজে বেড়াচ্ছে সেটা হচ্ছে ভরসা। ভরসা নেই কোথাও। আচ্ছা, একটা কথা আপনি কি এটা খেয়াল করেছেন কিনা, যেদিন এই আমি আমি মিটফোর্ডে আলোচনাতে থাকছি এখনো, জি মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, ঘটার পর পরদিনে আমরা দেখলাম এটা খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো, এবং পাশাপাশি জামাতের মধ্যে অথবা এনসিপির মধ্যে এক ধরনের উল্লাস আমরা দেখতে পেলাম, অথবা জি মানে আপনার বিভিন্ন রকম অশ্লীল স্লোগান দেখতে পেলাম বিএনপির, জি মানে আপনার যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার বিরুদ্ধে। তো একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতিকে জড়ানোর যে মানে দ্রুত বেগের যে চেষ্টা, দ্রুততার সঙ্গে যে চেষ্টা, তার মানে এটা যে কোনো মৃত্যুকে কি রাজনৈতিক যুদ্ধে হাতিয়ার বানাতে হবে? এবং সরকার একজন আছে, কেউ কিন্তু সরকারের বিরুদ্ধে কিছু বলছে না। জি তো এখানে এই আপনার কাছে এই প্রবণতাটা কি বলবেন? এখানে আমি তার আগে একটা কথা বলতে চাই। বিএনপি একটা অসাধারণ স্লোগানের জন্ম দিয়েছে গত কয়েকদিন আগে। এই যে ওরা বললেন না রাজনৈতিক ভাবে অশ্লীল কি হুম, সব বলছে, একটা হুম, কিন্তু মোক্ষম জবাব দিয়েছে যে আপনার কি বলে, ভারত গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। হুম। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। স্লোগানটা আমার অদ্ভুত মন পছন্দ হয়েছে, যে কোনো কারণে হোক আমার খুব ভালো লেগেছে। এখন প্রশ্ন হচ্ছে ঢিল মারলে পাটকেল খেতে হবে। আপনি যখন এটা বলবেন তারাও পিন্ডি বলবে আপনাকে। এখন রাইট। আপনি যেটা বললেন যে এটাকে রাজনৈতিকীকরণ, এটা তো আমাদের দেশে চলেই আসছে ধরেন। এবং এই যে বিকৃত উল্লাস, এটা কিন্তু সময়ের কাছে অপেক্ষা। এরকম উল্লাস আওয়ামী লীগও করতো, মনে আছে আপনার নিশ্চয়ই, না? খুব মনে আছে, হ্যাঁ। হ্যাঁ, 15-16 বছর এরশাদ আমলে এরশাদের দলও করতো, বিএনপির আমলে বিএনপিও করতো। মুশকিল হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি শেষে, ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেউ। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, বুঝতে পেরেছেন? ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া। এবং এই যে আপনি যে বললেন, কাদের কাছে আমরা আশা করছি? যে ছেলেগুলো দুপুরবেলা না সকালবেলা একটা কোথায় পানিতে নেমে গোসল করে আসলো, আর জাতীয় মিডিয়া লিখছে পানিতে নেমে দাপাদাপি করলো, আর জাতীয় মিডিয়া লিখলো তারা নাকি শৈশবে ফিরে গেছে। তাদের তো এখনো নাক চিপলে দুধ পড়ে, তাদের শৈশবই তো শেষ হয়নি। শৈশবে ফিরে যাওয়ার কি আনন্দ দেখলো, এটা তো আমি তো বুঝলাম না। কথাটা বললাম এই কারণে যে ধরেন, আমি এটা একদম মন থেকে বলছি আপনার, অযাচিত ভাবে কোনো কিছু পেয়ে গেলে সেটার মূল্য তো আপনি দিতে পারবেন না। আমাদের দেশের আমরা পছন্দ করি না করি, সেই ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধু থেকে জাদু মিয়া থেকে মনি সিং থেকে আজকে পর্যন্ত যারা রাজনীতি করছে, তারা তো শ্রম ঘাম ঝরিয়ে রাজনীতি করেছে, তাই না? বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আজকে যারাই আছে, তারা রাজপথে ছিল, অ্যারেস্ট হয়েছে, কারাগার কাকে বলে জানে, তারা রাজনীতি কাকে বলে জানে, মানুষের পালস বুঝে। হঠাৎ করে আপনি রাজপথে নেমে আপনার কি বলে এটাকে আরেক ধরনের মব তৈরি করে, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনি এত বড় একটা প্লেটের মধ্যে যদি সোনার টুপি পেয়ে যান, তাহলে আপনি তো এই আচরণ করবেনই ভাই। কারণ আপনার তো নিয়ন্ত্রণ নাই কারো হাতে। আমার তো এটাই মনে হচ্ছে বারবার। এবং ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন আপনি, এই সমস্ত ঘটনার ডামাডোলে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সেই দাবিটা, সেই আলোচনাটা কিন্তু হারিয়ে গেছে। আবার মাসুদ ভাই আপনি ওই গল্পটা মনে করিয়ে দিলেন। আপনার মনে আছে এটা যে চুল কাটতে গেছিল রাজা, যতবারই চুল কাটে আর এই নাপিত সুবিধা করতে পারে না, চুলগুলো অন্যরকম, তো জিজ্ঞেস করলো যে স্যার আপনি ইলেকশন কবে দিবেন? গম্ভীর হয়ে বলছে তোর দরকার কি হারামজাদা, চুল কাট। কতক্ষণ আবার জিজ্ঞেস করছে স্যার ইলেকশন কবে দিবেন? ভাই হারামজাদা আরেকবার জিজ্ঞেস করলো কিন্তু তোর খবর আছে। একটু পরে আবার জিজ্ঞেস করছে স্যার ইলেকশন কি দিবেন? এইবার বলতেছে আগে এটার উত্তর দে, তোকে কে শিখিয়ে দিয়েছে, নাহলে কিন্তু তোর খবর আছে। তখন সে বলছে স্যার আমি গরিব মানুষ, যতবার এই কথা জিজ্ঞাসা আপনার চুল খারাপ হয়ে যায়, আমার কাটতে সুবিধা হয়, এই কারণে আমি জিজ্ঞেস করছি, বুঝছেন? এখন তো ইলেকশনের কথা বললেই চুল খারাপ হয়ে যাচ্ছে, তো ইলেকশন দিবে এটা আপনি কিভাবে ভাবছেন এই মুহূর্তে? এবং দেখেন, আমি একটু সিরিয়াসলি বলি, দিস কনফ্লিক্ট উইথ বিএনপি নির্বাচনটাকে আরো আরো আপনার অন্ধকারাচ্ছন্ন করছে। কারণ বিএনপি এতদিন আশা করেছে নির্বাচন হবে, তারা নির্বাচনে আসবে। যত আপনি বলছেন যে নির্বাচনের মানে কথিত মাসগুলো এগুচ্ছে, তত কিন্তু বিএনপির সাথে সংঘাত বাড়ছে, খেয়াল করেন। হ্যাঁ, এই যে বিএনপির সাথে সংঘাত বাড়া মানে ওরা জানে একমাত্র দল যেটা মাঠে আছে তাদের হারাতে পারে, সেটা হচ্ছে বিএনপি। এবং আমি বলেন বলেন প্লিজ। সেই কারণে যে বিএনপির সাথে সংঘাত ঘনীভূত হচ্ছে না, এটারই বা গ্যারান্টি কোথায়? রাইট, রাইট। এই আশঙ্কা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরও করেছেন, এবং জি আপনার তারেক রহমানও করেছেন। তো জি এখন এই যে সামগ্রিক পরিস্থিতি, আমি এটা আসলে শেষ প্রশ্ন, অনুষ্ঠান বড় জি করতে চাই না, জি আপনার তারা আছে। তো যে কথাটা আমি জানতে চাচ্ছি, যে এই যে সামগ্রিকভাবে যা আপনারা দেখছেন, আমার ধারণা যারা আপনারা বাইরে থাকেন তারা দেশ নিয়ে আমাদের চেয়ে অনেক বেশি ভাবেন। আমরা তো দেশের মধ্যেই থাকি, হয়তো টের পাই না। মানে চাঁদের সৌন্দর্য অথবা চাঁদের কুৎসিত ভাবটা দূর থেকে বেশি দেখা যায়।
তো জি আপনারা যারা আছেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে কমিউনিটিতে, মানে গত বছরের জুলাইয়ের পরে অগাস্টের পরে প্রথম যখন একটা আন্দোলন হলো, আন্দোলনের সফলতা আসলো, এবং আজকে প্রায় 1 বছর পরে এসে মানে আপনারা কি ভাবছেন? দেশ আপনারা কি মানে আশাবাদী, আরো আশাবাদী, না হতাশ হয়ে যাচ্ছেন? মানে কি আপনাদের আপনি মধ্যে চিন্তাটা, আপনি কি আলোচনা দেখেন আশেপাশে? জি, আপনার এই বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে ভালো নেই, সামাজিকভাবেও ভালো নেই। অর্থনৈতিকভাবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, অনেকগুলো দেশ কিন্তু জেগে উঠেছে এবং ক্রমাগত এগুচ্ছে, যেমন ভিয়েতনাম, যেমন শ্রীলঙ্কা ইত্যাদি দেশগুলো, ইভেন কম্বোডিয়া, এরা কিন্তু পোশাক শিল্পে বেশ ভালো করছে এখন, হ্যাঁ। এবং আপনি অবাক হবেন, মঙ্গোলিয়ার জিনিসপত্র এখন সিডনির বাজার ভরে যাচ্ছে। তার মানে কি আমাদের কম্পিটিটর আরো বাড়বে, হ্যাঁ। এই কম্পিটিশনে বাংলাদেশ বেশ এগিয়ে গিয়েছিল। ফ্যাসিস্ট হোক, দোসর হোক, যে হোক, সেই সব আমলে বাংলাদেশকে আমরা এইসব ক্ষেত্রে এগুতে দেখেছিলাম। এখানে আমি একটা কথা বলবো, আলোচনা দীর্ঘ করব না। ভিশনারি বলে একটা কথা আছে, ভিশন আপনি তো নিশ্চয়ই বোঝেন। এখন পতিত বা পলাতক হাসিনা, আমরা যাই বলি না কেন, শেখ হাসিনা, তিনি সবসময় কিন্তু বলতেন 2024-এ হবে, 40-এ হবে। তার মানে একটা ভিশন ছিল, কোথাও একটা কিছু চিন্তা করেছিল এরকম করব। এখন তো এইসব কথা হচ্ছে না, এইসব কথাই তো আমরা শুনতে চাচ্ছিলাম না, যে যা হয়েছে হয়েছে বিপ্লব। আপনি 7,000 পৃষ্ঠা না কত পৃষ্ঠার নাকি কি সংস্কার লিখেছে, এটা কে পড়বে ভাই? মানুষ তো 10 পৃষ্ঠার বই পড়ে না এখন, তাই না? আপনি 7,000 পৃষ্ঠার এটা দিলে, এটা তো হোমার থাকলে হোমারই সুইসাইড করতো এখন, যে কি কারণে এলিয়ট লিখলাম আমি মহাকাব্য, তাই না? এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আপনার এগুলি করে সময় নষ্ট করছে। এবং আপনি যেটা বলেছেন, আমি শেষ কথাটা বলি, মানুষ কিন্তু যারা বাইরে থাকেন বাংলাদেশের, তারা বাংলাদেশের রেমিটেন্সের সবচেয়ে বড় সোর্স। জি, তারা টাকা পাঠাবে, এখন ধরেন তারা টাকা পাঠাবে, তাদের মা বাবা আছে, ভাই বোন আছে, আমাদের, আমরা পাঠাবো। কিন্তু আগে যে গতিতে পাঠাতো, নিজেদের জন্য যেটা পাঠিয়ে মনে করতো যে একদিন দেশে ফিরে যাব, সেই প্রক্রিয়াটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক কোনো খবর দেখতে পাই না। এবং আমি আপনাকে শেষ কথাটা এটা বলবো, যে সামহাও বাংলাদেশ ওয়াজ প্রোগ্রেস এ লট। বাংলাদেশ অনেক এগিয়ে গেছিল, যে কোনো কারণে হোক, যেভাবে হোক, প্রতিবেশী দেশগুলোর কারণে হোক, গ্লোবালাইজেশনের কারণে হোক, সরকারের কারণে, যে কোনো কারণে এগিয়ে গেছিল। আজকে সেই জায়গাটায় স্থবিরতা এসছে। একজন অর্থনীতিবিদ যখন আমাদের প্রধান উপদেষ্টা, এবং তিনি নোবেল প্রাপ্ত একজন মানুষ, তিনি যদি এটা সামাল দিতে ব্যর্থ হন, তাহলে বুঝতে হবে যে আরো কোথাও কোনো অসুবিধা আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব অজয় দাশগুপ্তের বিশ্লেষণ এবং উপলব্ধি। আসলে কি আমরা একটা মানে সংকটের দিকে যাচ্ছি, নাকি আমরা একটা প্রত্যাশিত ভবিষ্যতের দিকে যাচ্ছি? এ নিয়ে আমার ধারণা, উনি যেরকম দেশের বাইরে থেকে ভাবছেন, আপনারা যারা দেশের মধ্যে আছেন, আপনারা আপনাদের মতো করে ভাবছেন। দুই ভাবনা মিলিয়ে নিন এবং সামনের দিনগুলির দিকে একটু লক্ষ্য রাখুন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।